দেখ, আমরা মোবাইল কম্পিউটিংয়ের এমসিকিউ কিছু প্র্যাকটিস করাবো বলে আমি আজকের এই সেশনটা রাখছি। প্রথম কথা তোদের কাছে আগেই আমি ক্লিয়ার করে রাখি, দেখ এটা হচ্ছে কিন্তু একটা প্র্যাকটিস সেশন। তোরা যেন কেউ এটাকে সাজেশান ভেবে নিস না, কেননা ফার্স্ট অফ অল আমি একটাই কথা বলবো যে এমসিকিউ এর সাজেশান দেওয়া পসিবল নয়। মিথ্যে বলে তোদের সাথে আমার কোনো লাভ নেই, সত্যিটা সত্যিই থাকে। এমসিকিউ এর সাজেশন যদি তখনই পসিবল যদি আমাদের 10 বছর ধরে একই প্যাটার্নে পরীক্ষা হচ্ছে, কোন জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আসছে সেগুলোকে নিয়ে যদি আমরা ডিসকাশান করে ফেলি, অ্যানালিসিস করি, তখন একটা এমসিকিউ এর ট্রেন্ড পাওয়া পসিবল। যেমন আমরা বলবো কার ক্ষেত্রে বল, ধর সিজিএল এক্সাম হচ্ছে, কি মনে কর কোনো একটা ডিপ্লোমার তুই রেলের পরীক্ষা দিতে গেছিস, সেই সব জায়গাতে কিন্তু এমসিকিউ এর সাজেশান পসিবল। কিন্তু এই রকম জায়গাতে আমাদের যেখানে 2 বছর 1 বছর জাস্ট পরীক্ষা হচ্ছে, ব্রড টাইপ কোয়েশ্চেনের সাজেশান দেওয়া পসিবল, আমি অলরেডি তোদেরকে দিয়েও দিয়েছি। কিন্তু এমসিকিউ এর সাজেশানটা দেওয়াটা একটুখানি হলেও ডিফিকাল্ট। তো সেই রেসপেক্টে যতটা সম্ভব ততটা তোদের জন্য কালেক্ট করেছি, সেগুলোকেই আমরা করব আস্তে আস্তে। তো তোরাও দেখতে থাক, জিনিসটাকে ফলো করতে থাক। মেনলি যে জায়গাটা থেকে টার্গেট করব সেটা হচ্ছে কোন জায়গাগুলো থেকে পড়ে এবং তোদেরকে কোনগুলো চেক আউট করতে হবে। যার ম্যাক্সিমাম জিনিস তোদের আমাদের থিওরি যখন পড়িয়েছি তার মধ্যে তোদের দিয়ে দিয়েছি। তো ঠিক আছে, তবুও কিছু কিছু একটা কথা তোদের সাথে ডিসকাশান করে নেব। দেখ, যেমন আমি এখন করছি কি, এই মোবাইল কম্পিউটিং এমসিকিউ। ওকে, তো চল প্রথম কথা দেখ, আমাদের এখান থেকে কিসের কথা দিয়েছে। Which of the following usually stores or all user related data and also relevant to GSM mobile system? ওকে, তাহলে জিএসএম মোবাইল নিয়ে সিস্টেম তোদের একটা সিলেবাসের একটা গুরুত্বপূর্ণ টপিক, এবং সেখান থেকে প্রতি বছর কোয়েশ্চেন আসে, এবছরে তো আসবে। তো আমাদের সবাই জানি যে জিএসএম সিস্টেম তখনই চলতে পারে যেখানেতে ইউজার রিলেটেড ডেটা কোথায় স্টোর করা আছে। সবাই আমরা জানি যে সিমের মধ্যে আমাদের ইউজার রিলেটেড ডেটা স্টোর থাকে। আমাদের পরীক্ষার ক্ষেত্রে এটার পুরো নাম জানতে চাইতে পারে, সেটার পুরো নাম আমাদের কি থাকে, সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল, রাইট। তোদের ভিএলআর সম্বন্ধে কোয়েশ্চেন জানতে পারে, এইচএমআর সম্বন্ধে কোয়েশ্চেন জানতে পারে, সিএমআর সম্বন্ধে জানতে পারে। মোট কথা তোদের জিএসএম থেকে প্রচুর এমসিকিউ হতে পারে। তো আমার সাজেশন থাকবে কি, জিএসএম এর পুরো জায়গাটাকেই তোরা কিন্তু একবার পড়ে যা। আচ্ছা, আমি একটুখানি তোদের জন্য কয়েকটা জিনিস হাইলাইট করে দিচ্ছি যেগুলো তোদের এমসিকিউ এর ক্ষেত্রে দরকার পড়বে। আচ্ছা, তার আগে এই সেকেন্ড কোয়েশ্চেনটা একটুখানি দেখে নে। কি বলা হয়েছে দেখ, এটা 2 নম্বর কোয়েশ্চেন। বলা হচ্ছে কি দেখ, হুইচ অফ দি ফলোয়িং কোডস উইথ স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স ক্যান বি অ্যাপ্লাইড টু দ্য ট্রান্সমিশন। ওকে, এবারেতে দেখ এখানটা থেকে কিসের কথা বলা হয়েছে, দেখ কোডের কথা বলা হয়েছে। তোরা কথাটা নিশ্চয়ই বুঝতে পারছিস। দেখ, সিডিএমএতেও আমরা ডেটা ট্রান্সফার করি, জিপিআরএসেও করি, জিএসএমএতেও করি, কিন্তু সিডিএমএটাই স্পেসিফিক্যালি আমাদের কোড রিলেটেড কথা নিয়ে কথা বলে। সিডিএম এর পুরো কথা কি আমরা সবাই শিখেছি, কোড ডিভিশন মাল্টিপ্লেক্সিং অ্যাক্সেস। ওকে, তাহলে যদি আমাদের এখান থেকে কথা থাকে যে কোনটা স্পেসিফিক কোড নিয়ে কাজ করে, তো আমাদের অবশ্যই অ্যান্সার কোনটা চলে আসবে, এর দাগেরটা আমাদের অ্যান্সার চলে আসবে, রাইট। আচ্ছা, তারপরেতে কি বলা হয়েছে দেখ, হুইচ অফ দ্য ফলোয়িং অফার্স প্যাকেট মোড ডেটা সার্ভিস ওভার দ্য সেলুলার নেটওয়ার্ক। ওকে, দেখ এবারেতে কথা হচ্ছে প্যাকেট মোড, অর্থাৎ ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় তো একটা স্পেসিফিক প্যাকেটের মধ্যে আমাদের ডেটাগুলো যাচ্ছে, অর্থাৎ সেগুলোকে এক একটা ছোট ছোট বস্তা যেরকম বলি সেরকম বস্তার মতো করে এক এক জায়গা থেকে এক এক জায়গায় পাঠিয়ে দিচ্ছে। তো সেটা তোদের সবার যদি ফুল ফর্মগুলো জানিস সেটাই তোদের অ্যান্সার হয়ে যাবে। যেমন ধর জিপিআরএস এর ক্ষেত্রে তোরা সেখান থেকে নামটাই হয়েছিল কি, জেনারেল প্যাকেট রেডিও সুইচ।
ওকে, তাহলে আমাদের নিশ্চয়ই বুঝতে পারছি সেখান থেকে 3-এর দাগেরটার অ্যান্সার কোনটাকে করব না অপশান বি। আচ্ছা, এখানেতে বলা আছে কি দেখ, কোন জিনিসটা হুইচ অফ দ্য ফলোয়িং এনাবেলস আস টু ইউজ এন্টায়ার ব্যান্ডউইথ সাইমালটেনিয়াসলি, পুরো ব্যান্ডউইথটাকে ব্যবহার করতে বলছে। আমাদের সবাই জানি যে পুরো ব্যান্ডউইথকে ব্যবহার করা তখনই পসিবল যদি আমাদের পুরো জায়গাটাকেই আমরা ইউটিলাইজ করি। দেখ, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং অ্যাক্সেসের ক্ষেত্রে আমরা কি করি না পুরো জায়গাটাকে ব্যবহার করতে পারি না। ফ্রিকোয়েন্সি ডিভিশন মানে তো ফ্রিকোয়েন্সিগুলো আলাদা 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 সাবস্ক্রাইবারের জন্য অ্যালোকেট করা আছে। তাহলে পড়ে রইল কোনটা, সিডিএমএ। সিডিএমএ যেটাকে আমরা বললাম কি কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, এটা কিন্তু সিগন্যালকে পুরো চ্যানেলটাই অকুপাই করতে অ্যালাউ করে। ওকে, তাই আমাদের এটার ক্ষেত্রে কথা থাকবে কি, এটার অ্যান্সার হয়ে যাবে কোনটা, সিডিএমএ। আমাদের সবাইকে মাথায় রাখতে হবে সিডিএমএ কিন্তু আমাদের পুরো চ্যানেলটাকে অকুপাই করতে লাগে, এবং আমাদের মাথায় রাখতে হবে অনলি ওয়ান ট্রান্সমিশন পার চ্যানেল একবারেতে পসিবল হয়। ওকে, তাহলে আমাদের এখান থেকে মাথায় রাখছে কি এটা কিন্তু এন্টায়ার ব্যান্ডউইথকে অকুপাই করে, কে না সিডিএমএ। পরেরটাতে কি কথা বলেছে দেখ, যে ইন দ্য সেলুলার নেটওয়ার্ক হুইন হুইচ অফ দ্য ফলোয়িং দ্য সেল শেপ ডিপেন্ডস। তাহলে সেলের শেপ কীরকম পড়বো সেটা আমাদের কার ওপর ডিপেন্ড করে না, ডেফিনেটলি এনভায়রনমেন্টাল কন্ডিশনের ওপর ডিপেন্ড করে। তার কারণ পাহাড়েতে আমি সেলের শেপ যেরকম করব, সমুদ্রের ধারে সেলের শেপ সেরকম নিশ্চয়ই করব না। বা যেখানটাতে আমাদের খুব ইন্ডাস্ট্রিয়াল এলাকা সেখানেতে যেরকম শেপ করব, যার যেখানটাতে খুব হালকা পপুলেটেড এরিয়া সেখানে নিশ্চয়ই করব না। তাহলে কথাটা আমাদের কীরকম দাঁড়াচ্ছে যে এনভায়রনমেন্টের কন্ডিশন কীরকম দাঁড়াবে তার উপর নির্ভর করেই কিন্তু আমরা সেলের সাইজকে ডিটারমাইন করব। ওকে, আচ্ছা, এখানটাতে আমাদের বলা হয়েছে কি যে ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজ টু ইউজ দ্য সেম ফ্রিকোয়েন্সি ফর আদার্স। ওকে, তো এটা দেখ, এটা খুবই একটা কমন কোয়েশ্চেন এবং খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই জিনিসটা না থাকলে আমাদের আজকের দিনে সেলুলার কমিউনিকেশানই থাকতে পারতো না। তাই আমরা এখান থেকে মাথায় রাখবো যে গুরুত্বপূর্ণ কথা সেটা আসছে কি ফ্রিকোয়েন্সি রিউজ। ফ্রিকোয়েন্সি রিউজ দ্বারা কী করা হয়, সেম ফ্রিকোয়েন্সিকে বারবার ব্যবহার করা যেতে পারে। ওকে, তাহলে এই প্রসেসের সাহায্যে আমরা সবাই শিখব কি সেম ফ্রিকোয়েন্সি ইজ ইউজড সাইমালটেনিয়াসলি। হলো, তো এরকমভাবে তোদের অনেক এমসিকিউ হতে পারে মানে এই জিএসএম রিলেটেড। যেমন তাই আমি তোদেরকে কয়েকটা ছোট ছোট জায়গা আমি পয়েন্ট একটুখানি দিয়ে দিচ্ছি যেগুলোকে তোরা এক্সামের সময় মাথায় নিয়ে যাবি। দেখ, স্মল কয়েকটা পয়েন্ট যেগুলো এমসিকিউ এর ক্ষেত্রে তোদের কাছে হ্যান্ডি হয়ে যাবে। যে পয়েন্টটার কথা বলছি দেখ, সেটা আসছে কি জিএসএম এর ক্ষেত্রে কতগুলো ফুল ডুপ্লেক্স চ্যানেল থাকতে পারে। ওকে, তাহলে আমাদের এখান থেকে এই লাইনটা তোদের রেডি রাখতে হবে। সেটা হচ্ছে কি জিএসএম ক্যান হ্যাভ ম্যাক্সিমাম 200 ফুল ডুপ্লেক্স চ্যানেল। GSM can have maximum 200 full duplex channel. Okay, তাহলে এক নম্বর এই একটা ইনফরমেশন তোদের দিয়ে দিলাম যেটা কিন্তু এমসিকিউ এর করতে হ্যান্ডি হবে। আচ্ছা, জিএসএম ট্রান্সমিশন কোন কোন ফ্রিকোয়েন্সি ব্যান্ডের মধ্যে করা হয় সেটাও কিন্তু একটা তোদের জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন হয়ে যাবে। সেই ইনফরমেশনটা তাহলে কি আসছে, জিএসএম ট্রান্সমিশন ইজ ডান উইথ ফ্রিকোয়েন্সি ব্যান্ড
GSM transmission is done with frequency band, এটা কিন্তু খুব মানে আমাদের এখানে তো হয়তো এমসিকিউতে আসেনি, আমাদের কি বলে আমাদের স্টেট কাউন্সিলর এক্সামে, কিন্তু অন্যান্য বাইরের পরীক্ষাতে এটা কিন্তু অনেকবার এসছে। GSM transmission is done with frequency band 900 MHz, 1800 MHz এবং 1900 MHz। ওকে, তাহলে সেখান থেকে দেখে নিচ্ছি কি 900 MHz, 1800 MHz এবং 1900 MHz। ওকে, জিএসএম নেটওয়ার্কের ডেটা স্পিড কত, এটাও একটা ইম্পর্টেন্ট কথা। তাহলে আমাদের এখান থেকে পরের কথাটা মাথায় রাখতে হবে, কি হচ্ছে দেখতো, বেসিক ডেটা স্পিড। বেসিক ডেটা স্পিড অফ জিএসএম, তার ভ্যালুস আমাদের মুখস্থ করে যেতে হবে, সেটা আসছে কত 9600 BPS। আচ্ছা, এরপরেতে আরও একটা শর্ট ফর্ম যেটা আমাদের পরীক্ষায় দরকার পড়ে, সেটা আসছে কি CLIP। ওকে, এটাকে আমাদের পুরো নামটা মুখস্থ করে যেতে হবে, সেটা আসছে কি কলিং নাম্বার আইডেন্টিফিকেশন প্রেজেন্টেশন। এটা তাহলে হলো কি কলিং নাম্বার আইডেন্টিফিকেশন প্রেজেন্টেশন। ওকে, আচ্ছা, এরপরেতে তোদের আরও একটা কথা দেখিয়ে দেবো যে জিএসএম এর আরও একটা কোন জায়গা থেকে কোয়েশ্চেন হয়, সেটা হচ্ছে তোদের জিএসএম এর রেডিও লিঙ্ক আসপেক্ট থেকে। ওকে, তাহলে আমাদের যে কথাটা বলছি সেটা আসছে কি দেখ, জিএসএম রেডিও লিঙ্ক আসপেক্ট। আমাদের মাথায় রাখতে হবে জিএসএম নেটওয়ার্ক কিন্তু 25 মেগাহার্টজ করে ব্যান্ডউইথ ব্যবহার করে। ওকে, তাহলে আমাদের এই লাইনটাকে সবাইকে মাথায় রেখে রাখতে হবে, সেটা আসছে কি জিএসএম নেটওয়ার্ক uses 225 megahertz bandwidth। হলো এক নম্বর কথা। এবারেতে এই যে 25 মেগাহার্টজের ব্যান্ডউইথটা আছে, রাইট, এই 25 মেগাহার্টজের ব্যান্ডউইথটা 124 খানা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি চ্যানেলেতে ডিভাইড করা থাকে। ওকে, দিস ইজ ফার্দার ডিভাইডেড ইনটু 124 ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি চ্যানেল। ওকে, এবং সেই প্রত্যেকটা চ্যানেল সেটা কিন্তু থাকবে কিন্তু 200 কিলোহার্টজ দূরে দূরে। ওকে, তাহলে আমাদের মাথায় রাখতে হবে কি 124 ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি চ্যানেল, ইচ 200 কিলোহার্টজ অ্যাপার্ট। each 200 kilohertz apart। ওকে, এই যে 200 কিলোহার্টজ অ্যাপার্টেতে প্রত্যেকটা জিনিস থাকে, এই প্রত্যেকটা জিনিসকে
আমরা নাম দিয়েছি সেটা হচ্ছে কি ARFCN। ওকে, এর নাম দিয়েছি কি ARFCN। এক মিনিট, তাহলে কিসের কথা বললাম? প্রত্যেকটা আমাদের যে 200 কিলোহার্টজ দূরে দূরে থাকে সেটার আমাদের পুরো নাম কি শিখে নিলাম, ARFCN। এই নামটাও কিন্তু তোদের পরীক্ষার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট লাইন, ARFCN। ওকে, এটাকে বলা হয় কি অ্যাবসোলিউট রেডিও ফ্রিকোয়েন্সি চ্যানেল নাম্বার। অ্যাবসোলিউট রেডিও ফ্রিকোয়েন্সি চ্যানেল নাম্বার। ওকে, তাহলে এরকম ছোট ছোট কিছু পয়েন্ট কিন্তু তোদেরকে পরীক্ষার জন্য দেখে যেতে হচ্ছে, যেটা কিন্তু তোদের খুব দরকার হবে। আমি আরও কয়েকটা ইনফরমেশন তোদের দিয়ে দেবো, যেটা কিন্তু অনেক জায়গার পরীক্ষাতে এসে গেছে। মানে আমি একটাকে এমসিকিউ না করে একটা বড় জায়গার মধ্যে দিয়ে দিলাম, সেটার মধ্যে থেকে কিন্তু মাল্টিপল এমসিকিউ হতে পারে। তোদের এখান থেকে পরীক্ষার জন্য রেডি করে যাবি, সেটা হচ্ছে কি দেখ, ফরওয়ার্ড চ্যানেল ফ্রিকোয়েন্সি, ওকে, এরপরে তো তোরা করে যাবি হচ্ছে কি রিভার্স চ্যানেল ফ্রিকোয়েন্সি, এরপরে তো তোরা করে যাবি হচ্ছে যে কি না বিট পিরিয়ড, হলো। তো এই তিনটে জিনিসকেও কিন্তু তোরা রেডি করে যাবে। তোদের মাথার মধ্যে রাখবে বিট পিরিয়ড, তার ভ্যালুটা তোদের মুখস্থ করে যেতে হবে 3.692 মাইক্রোসেকেন্ড। রিভার্স চ্যানেল যে ফ্রিকোয়েন্সি আছে সেই রিভার্স চ্যানেল ফ্রিকোয়েন্সির ভ্যালু কত হয়, 890 to 915 মেগাহার্টজ। আর ফরওয়ার্ড চ্যানেল যে ফ্রিকোয়েন্সি হয় তার ব্যান্ডউইথ আমাদের মুখস্থ করে যেতে হবে, সেটা আসছে 935 থেকে 960 মেগাহার্টজ। ওকে, তাহলে এই কথাগুলো কিন্তু আমরা সবাই মোটামুটি দেখে যাচ্ছি। এবারেতে তোদের জন্য আরও যে কয়েকটা আমি এমসিকিউ রেখেছিলাম সেগুলোকে তোরা একটুখানি দেখ। কিসের কথা বলা হয়েছে দেখ, হুইচ অফ দ্য ফলোয়িং ইউজেস ওয়্যারলেস অ্যাজ দ্য মোড অফ কমিউনিকেশন ফর ট্রান্সফারিং অর এক্সচেঞ্জিং ডেটা বিটুইন ভেরিয়াস মোবাইলস ওভার এ শর্ট রেঞ্জ। ওকে, তাহলে শর্ট রেঞ্জে ডেটা ট্রান্সমিশনের জন্য কোন টেকনোলজিকে ব্যবহার করা হয়? সবাই আমরা শিখেছি, মানে আমরা তো সবাই ব্যবহারও করি আজকালকার দিনে, সেটা আসছে কি ব্লুটুথ টেকনোলজি। তাহলে দেখ আমাদের দেখে নিচ্ছি কি শর্ট রেঞ্জে যদি ডেটা ট্রান্সমিশনের কথা বলা থাকে সেখানেতে আমরা কাকে ব্যবহার করব না, ব্লুটুথ টেকনোলজি।
তাহলে এটাও আমাদের একটা ইম্পর্টেন্ট কথা। ব্লুটুথ টেকনোলজি থেকেও কিন্তু আমাদের অনেক এমসিকিউ আসে এবং সেটাকেও আমাদের মোটামুটিভাবে সেটাকে সবাইকে রেডি করে যেতে হবে। যে যে জায়গাগুলো থেকে আমি পয়েন্টগুলোকে হাইলাইট করে দিচ্ছি প্রত্যেকটা জায়গা থেকেই কিন্তু বেশ ভালো রকমের কোয়েশ্চেন আসে, তো প্রত্যেকটা জায়গাকেই যতটা পারবি ভালোভাবে দেখে যাবি। এরপরেতে জিএসএম আর্কিটেকচারের ক্ষেত্রে ওই যে প্রত্যেকটা জিনিসের ফুল ফর্ম এবং তাদের ইউজেসগুলো প্রত্যেকে কিন্তু খুব ভালোভাবে দেখে যাস, কেননা ওখানটা থেকে কোয়েশ্চেন আসবেই আসবে। যেগুলোকে তোদেরকে আমি প্রত্যেককে দেখিয়েছিলাম যেই জিনিসগুলোকে কিন্তু অবশ্যই আমাদের করে যাওয়া উচিত। যেমন আমি তোদের বলছি কি দেখ, তো জিএসএম আর্কিটেকচার রিলেটেড কয়েকটা কথা যেগুলো আমাদের অবশ্যই দেখে যাওয়া উচিত। তার মধ্যে প্রথম কথা আসছে কি, যেমন ধর আমি এখানটা থেকে হেডিংয়ে দিয়ে দিই, তোদের এখান থেকে তোরা দেখে যাবি হচ্ছে এসআইএম, তার ফুল ফর্ম কি আমি বলে দিচ্ছি। সেটার ফুল ফর্ম হচ্ছে কি সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। তোরা সবাই এটাকে শিখেছিস, সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। ওকে, তোদের এর ইউজ তোদেরকে প্রত্যেককে দেখে যেতে হবে, মানে তো ব্রড কোয়েশ্চেনের সাজেশন হিসাবে তো দিয়েইছিলাম, সেটাতে তোরা দেখছিস, সাথে সাথে এই কাজটাও করবি। এরপরে তো তোদের ফুল ফর্ম হিসেবে দেখে যেতে হবে কি এমই, সেটাকে আমাদের পুরো ফর্ম সবাই আমরা শিখেছি, তাকে বলে কি মোবাইল ইকুইপমেন্ট। এবং এর ফাংশন তোরা কিন্তু অবশ্যই দেখে যাবি, শর্ট নোট হিসাবে রেডি করার জন্য দিয়েছিলাম। এই দুটো টার্মই আমাদের কার কাছে অ্যাভেলেবেল থাকে না, ইউজারের কাছে অ্যাভেলেবেল থাকে। সিম আর মোবাইল ইকুইপমেন্ট আমাদের কি থাকে, মোবাইল ফোন বা সেলুলার ফোন ইউজারের কাছে অ্যাভেলেবেল থাকে। ওকে, এরপরেতে আমাদের যেটার কথা দেখব সেটা হচ্ছে কি বেস স্টেশন সিস্টেমের মধ্যে কে কে অ্যাভেলেবেল থাকে। সেগুলোর মধ্যে আমরা সবাই শিখেছি কার কার কথা মুখস্থ করতে হয়। সেটা আছে কি বিএসসি, বিটিএস আর ইআইআর, রাইট? সেখান থেকে আমাদের মুখস্থ করবো কাকে, বিএসসি। প্রত্যেকটার ফুল ফর্ম এবং ইউজেস তোরা কিন্তু দেখে যাবি, বিএসসি, বিটিএস আর তোরা দেখে যাবি হচ্ছে ইআইআর। ওকে, বিএসসির ফুল ফর্ম আমরা কি শিখেছি, বেস স্টেশন কন্ট্রোলার। বেস স্টেশন কন্ট্রোলার। ওকে, বিটিএস সবাই ফুল ফর্ম শিখেছি, তাকে বলে কি বেস ট্রান্সরিসিভার স্টেশন। বেস ট্রান্সরিসিভার স্টেশন। ইআইআর আমরা সবাই শিখেছি, তাকে বলে কি ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার। ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার। আমরা সবাই জানি এই তিনটে জিনিস আমাদের কার কোন জায়গার ক্ষেত্রে অ্যাভেলেবেল থাকে, সেটা আসছে কি বেস স্টেশন সিস্টেমের ক্ষেত্রে অ্যাভেলেবেল থাকে, অর্থাৎ যাকে আমরা সংক্ষেপে বলি কি বিএসএস, যেটার পুরো নাম আসছে কি বেস স্টেশন সিস্টেম। ওকে, তাহলে এটাও কিন্তু আমাদের একটা শর্ট ফর্মের কথা। কোয়েশ্চেন আসতে পারে কি বেস স্টেশন সিস্টেমের মধ্যে তিনটে মেন পার্ট কি কি, তখন আমাদের অ্যান্সার আসবে বিএসসি, বিটিএস আর ইআইআর, বেস স্টেশন সিস্টেম।
এরপরে তো আমাদের কোথায় দেখতে হয়, সেটা দেখতে হয় হচ্ছে নেটওয়ার্ক সিস্টেমের ক্ষেত্রে। নেটওয়ার্ক সিস্টেমের ক্ষেত্রে আমাদের যে কথাগুলো অবশ্যই মাথায় রাখতে হয় সেগুলো কী কী আছে দেখ। এদের কিন্তু প্রত্যেকটার নামের সাথে সাথে ফাংশনটা দেখে যাবি। এমসিকিউ করাচ্ছি বলে শুধু নামগুলোকে একটু উল্লেখ করে দিচ্ছি। এইচএলআর, তারপরে তো আমাদের থাকে কি ভিএলআর, তারপরেতে থাকে কি আমাদের এমএসসি, তারপরেতে থাকে হচ্ছে আমাদের এইউসি। ওকে, এই চারটে জিনিসের কাজ এবং পুরো নাম অবশ্যই তোরা দেখে যাবি। এইচএলআর এর পুরো নাম কি তোরা সবাই জানিস, সেটাকে বলা হয় কি হোম লোকেশন রেজিস্টার। ওকে, ভিএলআর পুরো নাম তোরা সবাই জানিস, তাকে বলা হয় কি ভিজিটর লোকেশন রেজিস্টার। এমএসসি পুরো নাম তোরা সবাই জানিস মোবাইল সার্ভিস সুইচিং সেন্টার। মোবাইল সার্ভিস সুইচিং সেন্টার। এইউসি নিশ্চয়ই পুরো নামটা বুঝতে পারছিস, যাকে বলা হয় কি অথেন্টিকেশন সেন্টার। এই যে পার্টগুলো, এই পার্টগুলো কোথায় থাকে না, আমাদের সবাই জানি এগুলো থাকে হচ্ছে নেটওয়ার্ক সিস্টেমের ক্ষেত্রে থাকে। তাহলে আমাদের কোয়েশ্চেন আসতে পারে জিএসএম আর্কিটেকচারের ক্ষেত্রে নেটওয়ার্ক সিস্টেম আমাদের কাকে কাকে দিয়ে তৈরি হয়, বা তার মেন কম্পোনেন্টগুলো কী কী, সেটার কথা বললে আমাদের কিন্তু এই টার্মগুলোকে প্রত্যেককে উল্লেখ করে দিতে হচ্ছে। তাহলে এটা আসছে কি নেটওয়ার্ক সিস্টেম। ওকে, তো এইরকমভাবে প্রত্যেকটা জিনিসের জন্যই মানে একটুখানি ব্রডলি সেটাকে দেখে যাবি, যাতে করে তোদের সেখান থেকে এমসিকিউটা করতে খুব একটা অসুবিধা না হয়। এরপরেতে তোদের আরও একটা জায়গা থেকে এমসিকিউ পড়ে, সেটা হচ্ছে কি না ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টারের মধ্যে থেকে একটা জায়গা আছে যেখান থেকে এমসিকিউ পড়ে। ওকে, তাহলে এখান থেকে আরও একটা কথা দেখে নিচ্ছি কি এমসিকিউ কোথা থেকে, ফ্রম ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার, অর্থাৎ ইআইআর। এটা থেকে কীরকম এমসিকিউ পড়ে না, এটা থেকে তিনটে টার্ম আমাদের পড়তে হয়। সেই টার্মগুলো কী কী না, একটা হচ্ছে হোয়াইট লিস্ট, গ্রে লিস্ট আর ব্ল্যাক লিস্ট। হোয়াইট লিস্ট, গ্রে লিস্ট, আর আরও একটা যেটা দেখি সেটা আসছে কি ব্ল্যাক লিস্ট। তো এবারেতে তিনটে টার্ম কোনটা কী কী সেটার কথা আসছে। হোয়াইট লিস্ট বলতে আমরা বুঝবো তাদের কথায় যে সমস্ত হচ্ছে কি রেজিস্টার আমাদের ভ্যালিড মোবাইল নাম্বার বা ভ্যালিড আইএমইআই নাম্বারকে মানে স্টোর করে রাখে। তাহলে এখান থেকে হোয়াইট লিস্ট মানে আমরা বলবো কি সেটা আসছে কি ভ্যালিড আইএমইআই নাম্বার। ওকে, তোদের কিন্তু এই আইএমইআই নাম্বার, এই নাম্বার আইএমইআই পুরো কথা কি, এটাও কিন্তু ইটসেলফ একটা তোর এমসিকিউ হতে পারে বা তোদের ব্রড কোয়েশ্চেন হতে পারে। এটাকে আমরা বলি কি মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন নাম্বার। ওকে, এরপরেতে আমাদের আসছে কি ব্ল্যাক লিস্ট। সবাই শিখেছিস কি যে সমস্ত নাম্বারগুলো আমাদের প্রোহিবিট করা থাকে, তাহলে আমাদের এটা আসছে কি প্রোহিবিটেড আইএমইআই নাম্বার। আর গ্রে লিস্টটা হচ্ছে কি না সেগুলো আমাদের স্ক্যানারের মধ্যে আছে, অর্থাৎ সেটা সাসপিসিয়াস কিছু বিহেভিয়ার দেখা দিয়েছে। তাহলে আমাদের এটার মধ্যে আমাদের লিখে রাখবো কীরকমভাবে এটাকে আইএমইআই আন্ডার স্ক্যানার। ওকে, এই টার্মগুলোকে তাহলে কিন্তু আমরা প্রত্যেকেতে মুখস্থ করছি, যেগুলো কিন্তু আমাদের প্রত্যেকের দরকার পড়বে। এর পরের ক্ষেত্রে দেখ
বলা হচ্ছে কি দ্য মেন এফ অফ ফাইল সিস্টেম ইজ টু সাপোর্ট। ওকে, ফাইল সিস্টেম কোন কোন কাজে ব্যবহার করা হয়? সবাই জানি ফাইল সিস্টেম আমাদের ব্যবহার করা হয় ডেটাগুলোর ইজি অ্যাক্সেস পাওয়ার জন্য, এফিসিয়েন্ট অ্যাক্সেস পাওয়ার জন্য এবং কন্টিনিউয়াস অ্যাক্সেস পাওয়ার জন্য, তাই তো? তাই আমাদের এখান থেকে দেখ তিনটে কথাই এখান থেকে লেখা আছে, ট্রান্সপারেন্ট, এফিসিয়েন্ট এবং কনসিস্টেন্ট। ওকে, তাহলে আমাদের সবাই মাথার মধ্যে রাখবো কি জিনিস, ফাইল সিস্টেমের কাজই হচ্ছে কি টিএফসি অফ ডেটা। ওকে, ফাইল সিস্টেমের কাজই হচ্ছে কি টিএফসি অফ ডেটা, সরি টিএফসি বললাম, টিইসি অফ ডেটা, টিইসি অফ ডেটা। টিইসি অফ ডেটা বলতে আমাদের কি বলতে হচ্ছে, ট্রান্সপারেন্ট, এফিসিয়েন্ট অ্যান্ড কনসিস্টেন্ট। ওকে, তাহলে টিইসি পুরো কথা আমরা নিশ্চয়ই বুঝে নিতে পারছি কি ট্রান্সপারেন্ট, এফিসিয়েন্ট অ্যান্ড কনসিস্টেন্ট। ওকে, আচ্ছা, পরের কথায় কি বলা হয়েছে, ইন এ ডিস্ট্রিবিউটেড সিস্টেম এ ক্লায়েন্ট সেন্ডস দ্য রিকোয়েস্ট অ্যান্ড দ্য সার্ভার প্রোভাইডস। আচ্ছা, ক্লায়েন্ট রিকোয়েস্ট করলে সার্ভার কি দেবে? ক্লায়েন্ট রিকোয়েস্ট করলে সার্ভার ডেফিনেটলি সার্ভিস দেবে। যদি তার রিকোয়েস্ট না করতো তার সার্ভিসের কোনো প্রশ্ন আসতো না। তাই আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে ডিস্ট্রিবিউটেড সিস্টেমের ক্ষেত্রে ক্লায়েন্টের রিকোয়েস্টের পরেতেই সে সার্ভিস প্রোভাইড করে। তাই এখান থেকে অ্যান্সার কি চলে আসবে, সার্ভিস। পরেরটা কথাতে আছে কি না, একটা চ্যালেঞ্জ, ওয়ান অফ দি এসেনশিয়াল চ্যালেঞ্জ ফর ডিস্ট্রিবিউটেড সিস্টেম ইজ। তো আমরা সবাই জানি যে ডিস্ট্রিবিউটেড সিস্টেম বা ডিস্ট্রিবিউটেড ফাইল সিস্টেমের ক্ষেত্রে আমাদের সব থেকে বড় যে সমস্ত চ্যালেঞ্জ সেগুলোর মধ্যে আমাদের সবাই পড়েছে কি, সেটা হচ্ছে কি এমসিআর অফ ডেটা, এমসিআর অফ ডেটা। ওকে, এই টার্মগুলোকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, তবেই কিন্তু আমরা পুরো কথাগুলোকে মাথায় মনে রাখতে পারবো। আগেরটার ক্ষেত্রে যেরকম বললাম কি ফাইল সিস্টেমের কাজ হচ্ছে কি টিইসি অফ ডেটা, আর ফাইল সিস্টেমের চ্যালেঞ্জ হচ্ছে কি এমসিআর অফ ডেটা। এমসিআর বলতে আমাদের পুরো কথা কি কি শিখে নিচ্ছি দেখ, মাইগ্রেশন, কনকারেন্সি আর রেপ্লিকেশন। অ্যান্ড রেপ্লিকেশন। ওকে, তাহলে এখান থেকে অ্যান্সারে আমরা পেয়ে যাব কোনটা, অল অফ দ্য অ্যাপ। এরপরেতে আমাদের এখান থেকে কথা আসছে কি দেখ, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ক্যান বি কনসিডার্ড অ্যাজ ফিচার্স অফ কোডা। ওকে, তাহলে আমাদের প্রথম কথা আসছে কি, এই কোডা পুরো কথাটা কি এটা আমাদেরকে জানতে হবে। তো এই কোডা পুরো কথাটা হচ্ছে কি লোকাল ক্যাশে। আগে আমাদের জেনে নিই কি কোডা জিনিসটা কি। কোডা হচ্ছে কি একটা লোকাল ক্যাশে টু প্রোভাইড অ্যাক্সেস টু সার্ভার ডেটা হোয়েন দ্য নেটওয়ার্ক কানেকশান ইজ লস্ট। ওকে, তাহলে যখন নেটওয়ার্কের কানেকশান লস্ট হয়ে যাবে তখন লোকাল ক্যাশেটা আমাদের যে ডেটাকে সার্ভ করতে থাকে সেটাকেই বলা হয় কি কোডা। তাহলে কোডাটা আমাদের যারা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে পড়েছিস তাদের ক্ষেত্রে তো এই জিনিসটা খুবই কমন নাম। এই জিনিসটা আমাদের কি কোডাটা, সেটা হচ্ছে কি আমাদের একটা ডিস্ট্রিবিউটেড ফাইল সিস্টেম। ওকে, তাহলে কোডা প্রথমে তো আমরা এটাকে জেনে নেব কি এই জিনিসটা কি, সেটা হচ্ছে কি একটা ডিস্ট্রিবিউটেড ফাইল সিস্টেম। ডিস্ট্রিবিউটেড ফাইল সিস্টেম। এবারেতে এটা জিনিসটা কি, এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এটা হচ্ছে কি একটা লোকাল ক্যাশে, এটা হচ্ছে কি একটা লোকাল ক্যাশ টু প্রোভাইড অ্যাক্সেস টু সার্ভার ডেটা। when network connection is lost.
হলো। তাহলে আমাদের এই যে 11-এর কথাটা বললাম, এই 11টার অ্যান্সার কোনটা হওয়া উচিত? দেখ, কোডা কি জিনিস সেটাকে তো আমি তোদেরকে বলেই দিলাম। তাহলে এখান থেকে হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান বি কনসিডার্ড অ্যাজ ফিচার্স অফ কোডা, তাহলে সেটাকে বলতে গেলে আমাদের কীরকম কথা বলবো? দেখ, তাহলে কোডা আরও কথা একটা যেটা যেটা আমি বলবো বলে ডিসাইড করে আর বললাম না, কোডার পুরো কথাটা কি, সেটা হচ্ছে কি কনস্ট্যান্ট ডেটা অ্যাভেলেবিলিটি। ওকে, তাহলে এর ফুল ফর্মটা আমাদের হেল্পফুল হবে বাকি কথাগুলোকে বলার জন্য, সেটা হচ্ছে কি কনস্ট্যান্ট ডেটা অ্যাভেলেবিলিটি। ওকে, তাহলে দেখ এখান থেকে এ কনস্ট্যান্ট ডেটা অ্যাভেলেবিলিটি মানে কথাটার মানে কি দাঁড়াচ্ছে? দেখ, এ ডিসকানেক্টেড অপারেশন মানে ফর মোবাইল কম্পিউটিং। ওকে, এরপরে তো আছে কি, ইট ইজ ফ্রিলি অ্যাভেলেবল আন্ডার এ লিবারাল সেন্স, ইট প্রোভাইডস হাই পারফরমেন্স থ্রু ক্লায়েন্ট সাইড প্রেজেন্ট পারসিস্টিং ক্যাশিং। প্রত্যেকটা জিনিসের নামই আমরা এখন উচ্চারণ করেছি। তাহলে আমাদের এখান থেকে 11-এর ক্ষেত্রে অ্যান্সার কোনটা এসে যাবে? অল অফ দি অ্যাবভ এসে যাবে। আচ্ছা, এরপরে তো আসছে কি, গসিপ প্রোটোকল কোন ফাইল সিস্টেমের উপর অ্যাপ্লাই হয়? সবাই আমরা জানবো ফিকাস হচ্ছে একটা এমন ফাইল সিস্টেম যেটা গসিপ প্রোটোকলকে মেনটেন করে চলে। আর এই গসিপ প্রোটোকল জিনিসটা কি, সেটা হচ্ছে কি আমাদের পিয়ার টু পিয়ার কমিউনিকেশন প্রসিডিউর। এটাও লাইনটাকে আমাদের মাথায় রেখে দিতে হবে। এটা হচ্ছে কি পিয়ার টু পিয়ার কমিউনিকেশন প্রসিডিউর। তাহলে এই ধরনের এমসিকিউগুলোকে তোরা প্রত্যেকে করতে থাকবি, আমাদের কিন্তু দরকার পড়বে। এরপরেতে তোদের আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেটা হচ্ছে ওই মোবাইল আইপি অ্যান্ড মোবাইল অ্যাডহক নেটওয়ার্ক, সেই জায়গাটা থেকেও কিন্তু বেশ ভালো কিছু এমসিকিউ আসে। যেমন মোবাইল আইপি আর মোবাইল অ্যাডহক নেটওয়ার্ক থেকে কোন জায়গাগুলো থেকে এমসিকিউ আসতে পারে আমি যদি একটুখানি বলে দিই। মোবাইল আইপি জিনিসটা কি সেটা আমাদের কথা আসতে পারে। মোবাইল আইপি জিনিসটা কি, সেটা হচ্ছে কি একটা রাউটিং প্রোটোকল। ওকে, তাহলে আমাদের পরের যে জায়গাটা থেকে আলোচনা করে নেব সেখানটা আসছে কি, দেখ এখানে যে ইনফরমেশানগুলো দিয়েছি সেটাকে কিন্তু সবাই রেডি করবি। এখান থেকে আমরা দিয়ে দিলাম কি ইনফরমেশান পেজ 1। ওকে, এখানটা থেকে আমরা নাম দিয়ে দিচ্ছি দেখ ইনফরমেশান পেজ 2। আচ্ছা, এখান থেকে আমরা কোনটা রিলেটেড কিছু ইনফরমেশান দিয়ে দেবো যেটা আমাদের কাজে লাগবে, সেটা আসছে কি আমাদের মোবাইল আইপি অ্যান্ড মোবাইল অ্যাডহক নেটওয়ার্ক। ওকে, এটা ইটসেলফ একটা তোর কিন্তু এমসিকিউ, ম্যানেট কি জিনিস। তাহলে এখান থেকে পুরো কথাটা আমরা দেখে নিচ্ছি কি, এটাকে বলা হয় কি মোবাইল আইপি অ্যান্ড মোবাইল অ্যাডহক নেটওয়ার্ক। হলো। আচ্ছা, এটা কি, এটা বেসিক্যালি এখান থেকে এটা মাথায় রাখতে হবে, দিস ইজ এ রাউটিং প্রোটোকল।
দিস ইজ এ রাউটিং প্রোটোকল। সিম্পল এই লাইনগুলো কিন্তু দরকার পড়ে যাবে এমসিকিউ এর ক্ষেত্রে। এরপরেতে আমাদের এখান থেকে মাথায় রাখতে হবে কি, মোবাইল আইপি হচ্ছে একটা নেটওয়ার্ক লেয়ার সলিউশন। আমাদের অনেকগুলো লেয়ার হয়, সেটা তোরা আমাদের অ্যাডভান্স কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে পড়ছিস। এখানের মধ্যে তোদের যে কথাটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি, মোবাইল আইপি ইজ এ নেটওয়ার্ক লেয়ার সলিউশন। ওকে, তাহলে এই লাইনটাকেও কিন্তু তোরা রেডি করে যাচ্ছিস এক্সাম পারপাসের জন্য। মোবাইল আইপি is a network layer solution. হলো? আচ্ছা, এরপরে তোদের আরও একটা যেটা জায়গা সেটা থেকে কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে কি ডিএইচসিপি। ওকে, যেটাকে আমরা বলি কি ডায়নামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। এটা তাহলে পুরো কথা কি আসছে, ডায়নামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। হ্যালো? আচ্ছা, এই জিনিসটা কিসের কাজে লাগে না, এটা ক্লায়েন্টকে আইপি অ্যাড্রেস প্রোভাইড করে। ওকে, তাহলে এটাও আমাদের মাথার মধ্যে রাখতে হবে। ডিএইচসিপি কোন পারপাসের জন্য ব্যবহার করে, সেটা হচ্ছে কি ইট প্রোভাইডস আইপি অ্যাড্রেস টু দ্য ক্লায়েন্ট। আরও একটা কথা মাথায় রাখতে হবে যে ডিএইচসিপি কিন্তু যে আইপি অ্যাড্রেসটা প্রোভাইড করে সেটা কিন্তু খুবই লিমিটেড পিরিয়ডের জন্য প্রোভাইড করে। ওকে, তাহলে এখান থেকে পরের কথাটাও মাথায় রাখতে হবে, ইট প্রোভাইডস আইপি অ্যাড্রেস ফর এ লিমিটেড পিরিয়ড। এই জিনিসগুলোকে কিন্তু তোদেরকে প্রত্যেককে দেখে যেতে হবে। এরপরেতে তোদের আরও দুটো যে ইনফরমেশান রেডি করে যাবি যেটা তোদের দরকার পড়বে, সেটা হচ্ছে কি অ্যাডহক নেটওয়ার্কের অ্যাডভান্টেজ কী আর অ্যাডহক নেটওয়ার্কের কনস্ট্রেন্ট কী। ওকে, তাহলে আমাদের পরীক্ষার জন্য তোরা রেডি করতে যাচ্ছিস কি অ্যাডভান্টেজ অফ অ্যাডহক নেটওয়ার্ক আর কনস্ট্রেন্ট অফ অ্যাডহক নেটওয়ার্ক। অ্যাডভান্টেজ অফ অ্যাডহক নেটওয়ার্ক আর তোরা এর সাথে আর কি রেডি করে যাবি সেটা হচ্ছে কি কনস্ট্রেন্ট অফ অ্যাডহক নেটওয়ার্ক। ওকে, আর এগুলো সবের আগে কিন্তু অ্যাডহক নেটওয়ার্ক কী জিনিসটা সেটাও কিন্তু সবাই দেখে যাচ্ছে। অ্যাডহক নেটওয়ার্ককে আমাদের বলা হয় কি টেম্পোরারি লোকাল এরিয়া নেটওয়ার্ক। ওকে, আর যদি সেটা পার্মানেন্ট হয়ে যায় সেটাকে আমরা বলবো কি ল্যান। ওকে, এই কথাটাকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে অ্যাডহক নেটওয়ার্ক সেটার কথাটা আসছে কি টেম্পোরারি ল্যান। পরের কথা আমরা দেখে নিচ্ছি কি ইফ ইট ইজ পার্মানেন্ট then it is called LAN. হলো?
এরপরেতে আমি যে কথাটা বলছিলাম যে অ্যাডভান্টেজের মধ্যে তোরা কোন কোন পয়েন্টকে পড়ে যাবি। অ্যাডভান্টেজের মধ্যে তোরা পড়ে যাবি সেটা হচ্ছে কি কোনো ইনফ্রাস্ট্রাকচার লাগে না, এটাকে খুব তাড়াতাড়ি ডিপ্লয় করা যায়, এটাকে আমাদের এক্সটেনশন টু এক্সিস্টিং নেটওয়ার্ক হিসেবে ব্যবহার করা যায়, আর এটা হচ্ছে কি কস্ট এফেক্টিভ। চারটে পয়েন্টে রেখে যাবি, তোদের পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে হুইচ ওয়ান ইজ দ্য অ্যাডভান্টেজ অফ অ্যাডহক নেটওয়ার্ক, বা রাইট ডাউন দ্য অ্যাডভান্টেজ অফ অ্যাডহক নেটওয়ার্ক। ওকে, এমসিকিউও আসতে পারে, ব্রড কোয়েশ্চেনও আসতে পারে। তাহলে পয়েন্টগুলো আমি কী কী বলে দিলাম, সেটা আসছে দেখ, নো ইনফ্রাস্ট্রাকচার রিকোয়ার্ড, দু নম্বর যে জিনিসটার কথা আসছে সেটা আসছে কি ক্যান বি ডিপ্লয়েড কুইকলি, তিন নম্বর যেটার কথা দেখে যাচ্ছে সেটা আসছে কি ইট ইজ অ্যান এক্সটেনশন টু এক্সিস্টিং নেটওয়ার্ক, it is an extension to existing network. Okay, 4 নম্বর অ্যাডভান্টেজ তোদের বলতে বললাম কি দিস ইজ কস্ট এফেক্টিভ। গেল। এবারেতে তোদের কারো কথা বলতে বললাম কি আমাদের কনস্ট্রেন্টগুলোকে নিয়েও কিন্তু ডিসকাশন করতে হবে। কনস্ট্রেন্টগুলোর মধ্যে আমাদের কার কার কথাগুলোকে মাথায় রাখতে হবে না, সেটার সময় তো আমরা বললাম কি 1 নম্বর কনস্ট্রেন্ট হিসাবে যেটা রাখতে হবে সেটা আসছে কি ডায়নামিক টোপোলজি। এর ক্ষেত্রে কিন্তু একটা ভালো রকমের ব্যান্ডউইথ লাগে। ওকে, এবং এখান থেকে এই কিন্তু খুব বেশি পরিমাণ আমাদের পাওয়ার ট্রান্সফার করতে পারে না। ওকে, এবং এর সিকিউরিটি কিন্তু খুবই খারাপ। ওকে, তাহলে আমাদের এখান থেকে যেগুলো কনস্ট্যান্ট অফ অ্যাডহক নেটওয়ার্ক সেগুলোকে আমরা বলে দেবো কি, সেটা আসছে কি দেখতো লিমিটেড ফিজিক্যাল সিকিউরিটি। ওকে, 2 নম্বর পয়েন্ট হিসাবে আমরা যেটাকে লিখে দেবো সেটা আসছে কি দেখতো ট্রান্সমিটিং পাওয়ার ইজ ভেরি স্মল, transmitting power is very small, সেই জন্য অ্যাডহক নেটওয়ার্ক অনেক দূর অবধি কি আমরা এক্সটেন্ড করতে পারি না। 3 নম্বর পয়েন্ট আমাদের কি থাকছে না, এর ক্ষেত্রে যে সমস্ত টোপোলজি ব্যবহার করা হয় সেটা পুরোটাই ডায়নামিক টোপোলজি। ডায়নামিক টোপোলজিতে আমাদের ক্যালকুলেশন করা বা হিসাব নিকাশ নোটিফাই করে রাখা খুবই চাপের ব্যাপার। এরপরেতে যেটা থাকে সেটা আসছে কি হাই ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট। ওকে, এই জিনিসগুলোকে কিন্তু আমাদের মোটামুটি সবাইকে রেডি করে নিতে হচ্ছে। এরপরে তো এখানে তো আরো কয়েকটা এমসিকিউ আছে। দেখ আমাদের এখান থেকে 18 টাকারটা কি বলছে, হুইচ অফ দি ফলোইং ক্যান বি কনসিডার্ড অ্যাজ মোবাইল অ্যান্ড ওয়্যারলেস নেটওয়ার্ক। অপশানগুলোর দিকে তাকা। দেখ অপশানগুলোর ক্ষেত্রে আমাদের কি কি বলে দেওয়া আছে না, স্মলার কিপ্যাড, কনজিউমস পাওয়ার র্যাপিডলি, তারপরে তো বলা আছে কি রিকোয়ার্স বিগ পাওয়ার সোর্স। ওকে, তো
তো আমরা সবাই বুঝতে পারছি এগুলোই প্রত্যেকটাই আমাদের কিন্তু ওয়্যারলেস জিনিসের ড্রব্যাক। কিপ্যাড ছোটো বলে আমাদের টাইপ করতে অসুবিধা হয়। পাওয়ার কিন্তু যখন ড্রেন হয় তো ইজিলি খুব তাড়াতাড়ি ড্রেন হয়ে যায়। আমাদের এর ক্ষেত্রে দেখবি যে একটা ছোট্ট মোবাইল ফোন হলো, তার ক্ষেত্রে কিন্তু ব্যাটারির সাইজটা কিন্তু অনেকটাই বড়। তাই আমাদের ক্ষেত্রে বলবো কি যে এই মোবাইল আর ওয়্যারলেস ডিভাইসের সব থেকে বড় বড় যে ড্রব্যাকগুলো সেগুলো হচ্ছে কি এখানে সে 4টে পয়েন্টই মেনশন করা আছে। ওকে, তাহলে এটাকেও কিন্তু তোদের একটা বড় কোয়েশ্চেন হিসাবে তো আসতে পারে, তার জন্য এই 3টে পয়েন্টকে কিন্তু মুখস্থ করে যাচ্ছিস। কি বলা আছে, মোবাইল কম্পিউটিং এনভায়রনমেন্ট ক্যান অলসো বি কনসিডার্ড অ্যাজ এ টাইপ অফ মোবাইল কম্পিউটিং এনভায়রনমেন্ট। এবারে তো দেখ মোবাইল কম্পিউটিং এনভায়রনমেন্ট কী হয়, সবসময় তো আমাদের ডিস্ট্রিবিউটেড থাকে, মানে অনেক বড় এরিয়া জুড়ে কাজ করা হয়, তাই এটাকে আমাদের বলা হয় কি ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং, রাইট। ওয়্যারলেস প্রিন্সিপালের ক্ষেত্রে কোন ধরনের জিনিসকে ব্যবহার করা হয়? আমরা সবাই জানি ওয়্যারলেস প্রিন্সিপালের ক্ষেত্রে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসকে ব্যবহার করা হয়। মাইক্রোওয়েভকে সবসময় ওয়্যারলেস কমিউনিকেশনের ক্ষেত্রে ব্যবহার করা নাও হতে পারে। আমাদের মাইক্রোওয়েভকে আমাদের কী করতে হয়, একটা জায়গা থেকে আরেকটা জায়গার মধ্যে পাঠানোর জন্য একটা গাইডেড ওয়েভ টিউবের দরকার হয়, কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে সেরকম কোনো দরকার নেই। তাই আমাদের এটাও মাথায় রাখতে হবে না, হুইচ ওয়ান ইজ দি ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ ওয়্যারলেস কমিউনিকেশন, সেটা আমাদের মাথায় রাখতে হবে কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। 21-এরটাতে আমাদের বলা আছে কি যে FHSS এর ক্ষেত্রে কোন জিনিসটা কারেক্ট। আচ্ছা, প্রথম কথা FHSS আমাদের যখনই করব সেটার ক্ষেত্রে পুরো নামটা আমাদের সবার দরকার, সেটা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি হপিং স্প্রেড স্পেকট্রাম। ওকে, এটা নিয়ে শর্ট নোট তোদের রেডি করতে হবে, আমি অলরেডি তোদেরকে সাজেশনে মেনশন করেছি। তাহলে পুরো নামটা কিন্তু MCQ এর ক্ষেত্রে খুবই দরকার, সেটা তোরা কিন্তু করছিস। এরপরেতে সবাই জানবি যে FHSS কিন্তু একটা ন্যারো ব্যান্ড সিগন্যাল। ওকে, আর এটাও তার দুয়েরটাও সঠিক বলা আছে, সেটা আছে কি এখানেতে 78খানা ফ্রিকোয়েন্সি আছে ইন দ্য 2.4 GHz রেঞ্জ। ওকে, তাহলে এখানেতে আমরা দেখে নিলাম কি সবগুলোই কারেক্ট আছে, তাই এটার অপশান হিসাবেতে আমরা কারেক্ট অ্যান্সার হিসাবেতে কিন্তু অল অফ দ্য অ্যাবভটাকে ট্রিট করে দেব। কি বলা আছে দেখ, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রিকোয়ার্ড টু ট্রান্সমিট ডিজিটাল ইনফরমেশন ইউজিং এ সার্টেন ফ্রিকোয়েন্সি, ওকে, বাই ট্রান্সলেটিং ইট ইনটু অ্যানালগ সিগন্যাল। তাহলে আমাদের এখান থেকে কিসের কথা বলা হচ্ছে দেখ, বলা হচ্ছে কি যে ডিজিটাল সিগন্যালকে, ডিজিটাল ইনফরমেশনকে অ্যানালগেতে কনভার্ট করে আমাদের ডেটাকে এক জায়গা থেকে আরেক জায়গাতে পাঠানোর জন্য কোন প্রসেসকে ব্যবহার করা হয়, সেই প্রসেসটার নামই তো হচ্ছে কি মডুলেশন। পরের কথা আসছে কি দেখ, কখন আমাদের 2G কমিউনিকেশন ইন্ট্রোডিউস হয়েছিল। সবার ক্ষেত্রে আমাদের সালটা মনে রাখা উচিত, সেটা আসছে কি 1988। এরপরেরটা আমাদের কথা আসছে কি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ সাপোর্টেড ডেটা রেটস ইন 4G নেটওয়ার্ক। ওকে, সবাই আমাদের মাথার মধ্যে রাখতে হবে 4G নেটওয়ার্কের ক্ষেত্রে ডেটা স্পিড কতখানি হয় 100 Mbps। ওকে, আমাদের মাথায় রাখতে হবে যে 4G নেটওয়ার্কের ক্ষেত্রে ডেটা স্পিড হচ্ছে কত 100 Mbps। এটা কিন্তু এটাও মাথায় রাখতে হবে দিস ইজ 20 টাইমস ফাস্টার, দিস ইজ 20 টাইমস ফাস্টার। ওকে, কার রেসপেক্টে না 20 টাইম ফাস্টার দেন 3G নেটওয়ার্ক। এর পরেরটাতে কি বলা আছে না জিএসএম এর সাপ্লিমেন্টারি সার্ভিস কি জিনিস, হুইচ ওয়ান ইজ দ্য সাপ্লিমেন্টারি সার্ভিস অফ জিএসএম। সবাই জানবো যে জিএসএম এর ক্ষেত্রে দেখ এমার্জেন্সি নাম্বার, SMS এগুলো কিন্তু মেন সার্ভিস। সাপ্লিমেন্টারি সার্ভিস যেটা সেটা হচ্ছে কি আমাদের, সেটা হচ্ছে না এই আমাদের কল ফরওয়ার্ডিং ফেসিলিটি। ওকে,
কল ফরওয়ার্ডিং ফেসিলিটির সাথে সাথে আমাদের এখান থেকে যদি কোথাও লেখা থাকতো কল হোল্ড বা কল ওয়েটিং, এগুলো কিন্তু আমাদের সব সাপ্লিমেন্টারি সার্ভিস। কল হোল্ড বা আমাদের লেখা থাকতো কি কল ওয়েটিং, এগুলো সমস্ত কিছুই হয় কি আমাদের সাপ্লিমেন্টারি সার্ভিস। এখানে বলা আছে কি হাউ মেনি সাবসিস্টেমস আর গ্লোবাল সিস্টেম ফর মোবাইলস, মানে জিএসএম এর ক্ষেত্রে কতগুলো সাবসিস্টেম আছে। ওকে, আমাদের সবাইকে মাথায় মধ্যে রাখতে হবে জিএসএম সার্ভিসের ক্ষেত্রে 3টে সাবসিস্টেম আছে। 3টে সাবসিস্টেমের মধ্যে আমাদের কোনটা কোনটা কী জিনিস সেটার কথা আমি একটু আগেই তোদেরকে ডিসকাশন করলাম। যে সাবসিস্টেমগুলো আছে সেগুলো হচ্ছে কি না বিএসএস, এনএসএস আর ওএসএস। ওকে, বিএসএস আর কে থাকে এনএসএস আর কে থাকে না ওএসএস। ওকে, ওএসএস বলতে কি বলা হয় অপারেশনাল সাপোর্ট সাবসিস্টেম, অপারেশনাল সাপোর্ট সাবসিস্টেম। এনএসএস, এনএসএস এর ক্ষেত্রে কি থাকে নেটওয়ার্ক সুইচিং সাবসিস্টেম। তারপরে থাকে কি বিএসএস, সবাই জানি এটা তো একদম বেসিক কথা, সেটাকে বলা হয় কি বেস স্টেশন সাবসিস্টেম। হলো, এরপরে বলা আছে কি হুইচ ওয়ান of the following is considered as the heart of global system for mobile। তাহলে জিএসএম সিস্টেমের হার্ট কাকে বলা হয়? আমরা সবাই জানি জিএসএম সিস্টেমের হার্ট হচ্ছে কি না এনএসএস, যেটাকে আমরা বলি কি নেটওয়ার্ক সুইচিং সাবসিস্টেম। ওকে, তাহলে জিএসএম সিস্টেমের হার্ট হচ্ছে কিন্তু নেটওয়ার্ক টু সুইচিং সাবসিস্টেম। একটু আগেই তোদের ক্ষেত্রে আমি কথা বলছিলাম যে এইচএলআর, ভিএলআর এগুলোর ফুল ফর্মগুলোকে তোদের মুখস্থ করতে হবে। তাহলে এখানটাতে কথা আছে কি এইচএলআর স্ট্যান্ড ফর, মুখস্থ করবি কি হোম লোকেশন রেজিস্টার। এরপরে কি বলা হয়েছে দেখ বিএসসি কামস আন্ডার হুইচ অফ দ্য ফলোয়িং ক্যাটাগরি। তাহলে আমাদের এখান থেকে বললাম কি বেস সুইচিং সেন্টার। বেস সুইচিং সেন্টার কোন ক্যাটাগরির মধ্যে আসে বল, তোরা নিজেরাই পারবি। বেস সুইচিং সেন্টার কোন ক্যাটাগরির মধ্যে আসে না সেটা হচ্ছে রেডিও ক্যাটাগরির মধ্যে আসে। ওকে, বেস সুইচিং সেন্টারের আমাদের মধ্যে কাজ কি থাকে না সেটা হচ্ছে কন্ট্রোল অ্যান্ড অবজার্ভ এ নাম্বার অফ স্টেশন। তাহলে সেটা কোন ক্যাটাগরির মধ্যে আসে, সেটা রেডিও ক্যাটাগরির মধ্যে আসে। এর কাজ কি থাকে কন্ট্রোল অ্যান্ড অবজার্ভ, কন্ট্রোল অ্যান্ড অবজার্ভ সাম স্টেশন। এরপরে আছে কি দেখ টিডিএম, আমরা সবাই শিখেছি টিডিএম বলতে কি বলা হয় না টিডিএম বলতে আমরা সবাই শিখেছি টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আচ্ছা, এখানে বলা হয়েছে ইন হুইচ অফ দ্য ফলোয়িং দ্য সিগন্যাল চ্যানেল হ্যাজ দ্য এবিলিটি টু ক্যারি অল ট্রান্সমিশন সাইমালটেনিয়াসলি, সমস্ত ট্রান্সমিশনকে সাইমালটেনিয়াসলি ক্যারি করতে পারে। কোন জিনিস একটু আগেই আমরা ডিসকাশন করলাম, সেটা আসছে কি কোড ডিভিশন মাল্টিপ্লেক্সিং অ্যাক্সেস। সেটার জন্যই তো এখানটার ক্ষেত্রে আমাদের কি হয় যে পুরো ব্যান্ডউইথটাই অকুপাই থাকে। তারপরেরটার ক্ষেত্রে কি বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং আইটেম ইজ স্পেসিফিক্যালি ডিভাইডেড ইন্টু সেভারেল টাইম স্লট। সেভারেল টাইম স্লট কোথায় থাকে টিডিএম এতে, তাই জন্য এর তো নাম হয়েছে কি টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সেস। এর পরের কথা বলা আছে কি যে জিএসএম দিয়ে কতগুলো সিকিউরিটি সার্ভিসকে মেনটেন করা যায়। জিএসএম দিয়ে আমাদের সবসময় জানবো যে 3টে সিকিউরিটি সার্ভিসকে মেনটেন করা যায়। 3টে সিকিউরিটি সার্ভিসের মধ্যে কি কি থাকে না একটা থাকে হচ্ছে তোর কি দেখ টেম্পোরারি আইডেন্টিটি, আইডেন্টিটি। 2 নম্বর যেটার কথা থাকে সেটা হচ্ছে কি সাইফারিং অফ ইউজার ইনফরমেশন, সাইফারিং অফ ইউজার ইনফরমেশন।
3 নম্বর যে জিনিসটা থাকে সেটা হচ্ছে কি অথেন্টিকেশন ফর দ্য ইউজার। ওকে, তাহলে এই 3টে সিকিউরিটি সার্ভিস এখানেতে মেনটেন করা হয়। অথেন্টিকেশন, পরের কথা আছে কি দেখ না, হুইচ অফ দ্য ফলোয়িং আর্লি FM পুশ টু টক টেলিফোন সিস্টেম ওয়াজ ইউজড। তাহলে পুশ টু টক টেলিফোন সিস্টেম সেটা ছিল কি আমাদের সবাই জানি, সেটা আসছে কি হাফ ডুপ্লেক্স। কেননা এখানেতে পুরো যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটার মধ্যে শুধুমাত্র একদিকেই ডেটা যেতে পারে, যখন একদিক থেকে কথা যাচ্ছে অন্য দিক থেকে ডেটা আসা পসিবল না, তাই তার নাম ছিল কি হাফ ডুপ্লেক্স। পরেরটাতে বলা আছে কি দেখ, দ্য পেজিং সিস্টেম ক্যান বি ইউজড ফর। ওকে, পেজিং সিস্টেম তোরা কম্পিউটারের ক্ষেত্রে সবাই শুনেছিস বা সেটাকে সবাই পড়েছিস। সেখানটাতে কি ছিল, নিউমেরিক মেসেজ, অডিও কল এবং আলফা নিউমেরিক মেসেজ সবগুলোকেই কিন্তু আমাদের পেজিং সিস্টেম ব্যবহার করা যায়। ওকে, তাহলে এই জিনিসগুলোই তোরা মোটামুটি রেডি করিস। আশা করবো যে এর মধ্যে কিছু না কিছু তো দুটো একটা তোরা আইডিয়া পেলি, তার মধ্যে যদি তোদের এক্সামে এসে যায় তো খুবই ভালো। আর বেস্ট অফ লাক, তাহলে চল বাই।